আমার লাইবার পরীক্ষা শেষ মানে আমাদের সবার এখন থেকে ঈদ শুরু হয়ে গিয়েছে। একে তো ফ্যামিলি ট্যুর দিয়ে আসলাম। তার মধ্যে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে 1 উইকের জন্য আমি লাইবাকে নিয়ে আসবো আমাদের বাসায়। সো আজকের ভ্লগটা একটু মেসি ভ্লগ হবে বিকজ এটা একসাথে মোটামুটি 5 দিনের একটা ভ্লগ হবে যেখানে লাইবা 5 দিন আমাদের বাসায় ছিল। তো ফার্স্টের দিনই তো যেদিন আমরা কক্সবাজার থেকে আসলাম ওই দিন নাইটে আমাদের বাসায় ছিল এবং পরের দিন সকালবেলা এখন আমি নাস্তা বানাচ্ছি সবার জন্য। তো খুব বেশি কিছু করতে পারিনি, জাস্ট রুটি, ডিম আর একটু আলু ভাজি করেছিলাম এই। আমি একটু ট্রাই করব যাতে কয়টা দিন লাইবাকে প্যাম্পার করতে পারি, ওর পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াতে পারি, একটু বাইরে ঘুরিয়ে নিয়ে যেতে পারি। তো যতটুকু আসলে সম্ভব ট্রাই করবো ওইটা করার। তো আজকে দুপুরে আমি লাইবাকে আস করে একটু রান্না করছি যে কি কি করবো। ও সবজি খুব পছন্দ করে, সবজিতে কোনো মানা নেই। তো একটু করলা ভাজি করবো, ওর খুবই পছন্দ। পাশাপাশি আমি একটু মিষ্টি কুমড়া যে চাক ভাজি করে সেটা করব। আর মাংসের মধ্যে না ও খুবই চুজি, ও গরু খায় না, খাসি খায় না, হাঁস খায় না, ও শুধু খায় চিকেন। আর মাছের মধ্যে শুধুমাত্র রুই মাছ এবং কই মাছ। আমার যখন প্ল্যান ছিল যে লাইবা আসলে আমি একটু লাইবাকে খাবার খাওয়াবো, তো ওইভাবে আমি সব বাজার করে এনেছিলাম। তো আজকে যেহেতু আমি দুইটা সবজি করছি এবং মাছ মাত্রই কক্সবাজার থেকে এত খেয়ে আসছি, প্ল্যান ছিল যে আজকে কোনো মাছ রান্না করবো না, আজকে একটু মুরগির মাংস রান্না করব। তো আমি এখানে দেশি মুরগি নিয়েছি এবং মুরগিগুলো আমি একটু রোস্টের পিসি করেছি যেহেতু সাইজটা অনেক ছোট। বাট রোস্ট রান্না করবো না, একটু ঝাল মাংস রান্না করবো যেহেতু ভাতের আইটেম। মাংসগুলোকে আমি আগে একটু মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন তেলে ভেজে এক এক করে উঠিয়ে রাখবো রোস্টের মতোই। বাট মশলা হবে নর্মালি আমরা যেভাবে একটু মুরগির মাংস রান্না করি ওইভাবেই করব, বাট আলু দিব না, একটু কষে কষে রান্না করব। তো যে তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলের মধ্যে এখন রান্নাটা বসিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগে। যদিও আমি একদম মাখা মাখা করতে পারবো না, আসলে একটু ঝামেলা আছে। ঘটনা হচ্ছে যেদিন থেকে আমার শাশুড়ি শুনেছেন যে আমি একটু ছুটি নিয়েছি, লাইবাকে নিয়ে এসে থাকবো, মা তখনই প্ল্যান করে ফেলছে যে মাও ভ্যাকেশন কাটাবে, তার বোনদের বাসা চলে যাবে। তো মা তার বোনের বাসা চলে গেছে একদম ভোরবেলা উঠেই। যেদিন রাতে আমরা কক্সবাজার থেকে ফিরলাম আমি ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি নাই। তো শ্বশুর যেহেতু আছে তো শ্বশুরের জন্য রান্না করতে হবে এবং আপনারা সবাই জানেন যে আমার শ্বশুরের খাবার স্টাইল একদম অন্যরকম আর আমার বাবার বাসার খাবার স্টাইল একদম আরেক রকম। বাবার বাসায় সবকিছু কম মশলা এবং একদম ভুনা কষা খায়, আর শ্বশুর বাড়িতে সবকিছু বেশি মশলা দিয়ে একদম পাতলা ঝোল খায়। আর আমার শ্বশুর তো একদম ডুবন্ত থাকবে, সব মাছ মাংস যাই আছে এরকম ভাবে রান্নাটা খাবে। তো আমি আসলে সবভাবেই এখন খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি, শাওনেরও প্যারা নাই। বাট ওই তো এখন লাইবার জন্য এবং শ্বশুরের জন্য দুইভাবে রান্না করতে হবে এবং এভাবে রান্না করতে হলে না আমার একটু মানে হাত পা কাঁপে, মানে নার্ভাস ফিল করি, এর জন্য একটু হাতে তেলের ছিটাও লেগে গেছে। যাই হোক ব্যাপার না, মুরগির মাংস রান্না করতে করতে এখানে কিন্তু আমি ডিম ভুনাটাও করে ফেলবো। পাশাপাশি লাইবা একটু পাতলা ডাল পছন্দ করে, তো আমি ঘিয়ে বাগার দেওয়া পাতলা ডাল আজকে রান্না করব। এর জন্য মসুরের ডাল ফার্স্টেই আমি একটু লবণ, পেঁয়াজ, একটু হলুদ গুঁড়া দিয়ে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে ডালটা। এবং এখন জাস্ট বাগার দিব। বাগারের মধ্যে আমি ঘি নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু পেঁয়াজ কুচি এবং সাথে একটু শুকনা মরিচও আমি টেলে দিয়ে দিব। ও হ্যাঁ, যখন আমি ডাল সেদ্ধ করেছিলাম তখন কিন্তু একটু রসুনও দিয়েছিলাম বিকজ ডালের মধ্যে রসুন না হলে আসলে ভালো লাগে না। এই তো আমার ডালটাও বাগার দেওয়া শেষ, এই রান্না করব। আর লাইবা সব খাবারের পর একটু ডেজার্ট খেতে পছন্দ করে, তাই একটা ডেজার্ট আইটেমও রান্না করব। ডেজার্ট হিসেবে কি রান্না করব মাথায় আসতেছিল না, পরে ভাবলাম যে একটু পায়েস রান্না করে ফেলি। তো এখানে আমি ঘন করে দুধ জাল দিয়ে তার মধ্যে আবার একটু গুঁড়া দুধ দিয়েছি যাতে জিনিসটা অনেক ক্রিমি হয়। আর পায়েস রান্না করার সময় আমি চালটা আগে ফুটিয়ে নিই, এতে আমার কাছে মনে হয় পায়েসটা বেশি মজা হয়। তো এই তো ছিল আজকের রান্না বান্না, শর্টকাটে যতটুকু আমার বোনের পছন্দ মতো করতে পেরেছি ট্রাই করলাম, একটু সালাদও কুচি করে কেটে নিয়েছিলাম। তারপরে আমরা সবাই একসাথে গল্প করতেছি। আওয়াইশা তো মানে খালামণিকে পেয়ে কি যে খুশি। আমাদের সবার কাছে মনে হয় খালামণি, তারপর চাচু, ফুপু খুবই পছন্দের। খালামণির সাথে মনে হয় বন্ডটা একটু সবার বেশি থাকে, আমার মেয়েরও। চাচু আর খালামণি যদি পায় তাহলে মা বাবা কাউকেই লাগে না। দিদুনকে তো পুরো সে ভুলেই গেছে, দিদুন যখন বাসায় আবার ফিরছে তখন মানে খালামণি ছাড়া সে আসবে না। এবং খালামণি যখন চলে যায় তখন যে ওর অবস্থা কি থাকে আমি আপনাদের দেখাবো একটু পরে। ওই দিন রাতে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ির সাথে মিষ্টি কুমড়া চাক ভাজি করেছিলাম সেটা আছে, সাথে মুরগির মাংস ডিম ভুনা তো করেছিলাম যেটা একদম আনটাস্ট ছিল। আর ছিল আমার হাতের বানানো জলপাইয়ের আচার, লেবু, ঘি। এই তো ছিল ওই দিন। এখন আবার চলে আসি পরের দিনে। পরের দিন প্ল্যান ছিল যে লাইবাকে নিয়ে একটু বাইরে কোথাও ঘুরতে যাব। তো ও যখনই আসে বা আমি যখনই বাবার পাশে একটু বেশি দিনের জন্য যাই আমাদের একটা দিন পুরো ফিক্স থাকে যে আমরা কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাবো। এটা নিয়ে আমি পোস্টও দিয়েছিলাম যে গুলশান বনানীর দিকে কোথায় যাওয়া যায়, যেহেতু আমি উত্তরার দিকে ঘোরাফেরা করি। তো গুলশান বনানীর রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে অনেক রেস্টুরেন্টে পেয়েছি, বাট আমরা একটু চাচ্ছিলাম একটু ডিফারেন্ট টাইপের কোনো কুইজিন ট্রাই করতে।
আমরা শুধু যখনই বাইরে কোথাও খেতে যাই, প্যান এশিয়ান কুইজিনই ট্রাই করি। অনেক ভালো লাগে থাই আর প্যান এশিয়ান কুইজিন। তো ওই টাইপের খাবারই ট্রাই করা হয়। এবার চাচ্ছিলাম যে একদম ডিফারেন্ট কিছু। ডিফারেন্ট কিছু বলতে গেলে না মেক্সিমাম দেখা যায় যে ব্রাঞ্চ আইটেমই চলে আসে। বাট একদম মেইন কোর্সের মধ্যে যদি কিছু খাই লাঞ্চ বা ডিনারে তাহলে কি খাবো? আবার একটু ছবিও তো তুলবো। সো সুন্দর রেস্টুরেন্ট হতে হবে। তো ফাইনালি আমরা বনানীতে পেয়ে গেলাম। সেটা হচ্ছে ইভিভা। এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। ওইখানে যাবো আমরা ফিক্স করেছি। বাট তার আগে আমাদের মেইন কাজ হচ্ছে আওয়াইশার চুলটা কাটাবো। তো আমি একটু বেশি ছোট করেই কাটছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম আওয়াইশার চুল কাটবো বিকজ বেচারি চুলের ভারে মাশাল্লাহ ওর অনেক ঘন চুল মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু চুলের জন্য না একটু মানে কষ্ট হয়ে যায়। একে তো চুল ভেজা থাকে। যদিও ঠান্ডা লাগার প্রবণতা তেমন নেই আলহামদুলিল্লাহ। বাট তারপরেও আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ঘুমায় তখন চুল টুল একদম পেঁচায় যায়। তো খুবই কষ্ট হয়। তো ভাবলাম যে যেহেতু ঈদ আসতেছে একটা নিউ লুকও ট্রাই করবো, পাশাপাশি একটু ছোটও করে দেই, ও একটু আরাম পাবে। তো আলহামদুলিল্লাহ চুল কাটাটা সুন্দরই হয়েছে, যদিও একটু ছোট বেশি হয়েছে কিন্তু আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। ও খুবই খুশি তার নিউ লুকে এবং দেখুন না কি সুন্দর কিউট করে বসে আছে, একদমই ডিস্টার্ব করে না। তো ও তো নিজেকে দেখেই নিজে বলতেছে আয়নার মধ্যে, ওয়াও আমি কত সুন্দর। তো খুবই খুশি হয়েছে। আবার ওইখান থেকে এরকম ব্লো ড্রাই করে দিছে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি আমার চুল কোথা কোথা থেকে কাটাই। আমি ওকে একদম ফিক্সড পার্সোনা থেকেই কাটাই, অন্য কোনো জায়গা থেকে কাটাই না। বিকজ ফার্স্ট টাইম পার্সোনায় নিয়ে গিয়েছিলাম, তো তো ওইখানে সুন্দর করে কাটছে। আমি আর অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে মানে কোনো রিস্ক নিতে চাই না। আর যখন অনেক ছোট ছিল, যখন ওরকম বয় কাট করে দিতাম তখন তো আসলে অনেক জায়গায় কাটাইছি। বাট এখন যখন আমি এই ব্লান্ট কাটটা দেই এটা একদম পার্সোনা ফিক্সড। তো আমরা ফাইনালি চলে আসলাম ইভিভাতে বনানীতে। খুবই সুন্দর একটা এস্থেটিক রেস্টুরেন্ট। যখন দিনের আলো পড়ে তখন আরো সুন্দর লাগে। সুন্দরও যেমন, দামটাও কিন্তু অনেক বেশি, যেহেতু ইটালিয়ান খাবার তো বুঝতেই হবে যে একটু ডিফারেন্ট টাইপের কুইজিন ট্রাই করলে একটু প্রাইসটা বেশি পড়ে যায়। কিন্তু আমার মাথায় ফিক্স থাকে যে যখন আমি আমার বোনকে নিয়ে স্পেশালি কোথাও যাই তখন আমি আসলে দামের দিকে ওইভাবে তাকাই না, যেহেতু আমার বোনের জন্য এটা একটা প্যাম্পারিং। ওর এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই ওইভাবে আমি আসলে ডিসিশন নেই না। ও যেখানে যেতে চাবে যেটা খেতে চাবে আমি অ্যাজ আ বড় বোন এতটুকু ওর জন্য করতেই পারি। সো চলুন দেখে আসি যে কি কি অর্ডার করলাম। ফার্স্টে আমরা দুইটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। একটা ছিল সামথিং সানরাইজ, এটা একটা মকটেল। এটা ছিল মেইনলি অরেঞ্জ জুস, আর দিয়েছিলাম সল্টেড ক্যারামেল। এটা অনেক বেশি মজা ছিল। দেন মেন্সের মধ্যে আমরা অর্ডার করেছিলাম পিৎজা। এটা ছিল পিৎজা মার্গারিটা। যদিও এটার মধ্যে আপনি তেমন কোনো ননভেজ আইটেম পাবেন, এটা ভেজিটেরিয়ানই, কিন্তু এইটার ফ্লেভারটা আমার অন্য সব পিৎজার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, প্লাস দেখতেও এটা সুন্দর। সো এটাই অর্ডার দিলাম এবং সত্যি কথা খুবই মজা ছিল। আর এটার প্রাইস ছিল ভ্যাট সহ 1000-এর মতো মেবি হবে। দেন অর্ডার দিয়েছিলাম চিকেন পামাজিন, এইটাও অনেক মজা ছিল। আর একটা ক্রিম পাস্তা অর্ডার দিয়েছিলাম, এটার নাম ছিল ট্রাফল সামথিং পাস্তা। আসলে নামগুলো অনেক কঠিন, আমার মনে নেই। পাস্তাটাও খুব মজা ছিল। পাস্তার প্রাইসটা একটু বেশি ছিল, 1500 টাকার মতো ছিল। এ পর্যন্ত যা যা খেয়েছি প্রত্যেকটা আইটেমই খুবই মজা ছিল। ইটালিয়ান খাওয়ার এক্সপেকটেশন তেমন একটা ছিলই না, এটাই আসলে সত্যি কথা। কিন্তু খাবার ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। এগুলো খেতে খেতে আমাদের আরেকটা ড্রিঙ্কস দরকার ছিল এবং আমরা অর্ডার দিলাম ম্যাঙ্গো বানানা স্মুদি। এটা আমার কাছে খুব বেশি হেভি লেগেছে, বাট টেস্ট ভালো ছিল। তারপরে আসলো লাস্ট আইটেম, যেটা ছিল একটা রাইস আইটেম। এটা এত বেশি জঘন্য ছিল। এটা ছিল নেহারির সাথে হলুদ ভাত। মানে আমি বলে বোঝাতে পারবো না, এত পচা খাবার আমি লাইফে কমই খাইছি। এনিওয়েজ লাস্টলি মনটা ভালো হয়ে গেল এই তিরামিসুটা খেয়ে। এটা খুবই ডিফারেন্ট টাইপের এবং টেস্ট খুবই মজা ছিল। এটার নাম ছিল ফল আউট তিরামিসু এরকম কিছু, তো আপনারা ট্রাই করতে পারেন। এরপরে চলে গেলাম আবার পরের দিন লাইবার জন্য রান্না করব রুই মাছ ভাজি এবং সাথে ঢেঁড়স ভাজি। লাইবা যেহেতু খুবই লিমিটেড আইটেম খায়, তাই ওর জন্য কি রান্না করব না রান্না করব আমার আসলে মাথায় ঢুকে না, কারণ আমরা আসলে তো ননভেজ আইটেমই বেশি রান্না করি। তো আজকে আমি সবজি করেছি বেশি, যেহেতু ওর সবজিতে কোনো বাধা নেই। করেছিলাম ঢেঁড়স ভাজি, তারপর পটলের বড়া, পালং শাকের পাকোড়া, রুই মাছ ভাজি আর পাতলা ডাল। এটাই ছিল আজকে দুপুরের খাবার দাবার। আমরা আজকে ব্রেকফাস্ট করি না, বিকজ গতকালকে এত খাবার খেয়ে লাইবা বলেছে ও আর ব্রেকফাস্ট করবে না, সরাসরি লাঞ্চ করবে। আর আজকে ডিনারের জন্য আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। যেহেতু বিফ খায় না এই জন্য তেহারি করিনি, চিকেন বিরিয়ানি করছি। এটার জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিয়েছি, কোনো হলুদ দিইনি। একটু ডুবো তেলে ভাজছিলাম। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/3 বেরেস্তা উঠিয়ে রাখবো এবং বাকি যে 2/3 বেরেস্তা থাকবে সেটা রেখে দিব, সেটার মধ্যে বাকিটা রান্না করব।
ওই বেরেস্তার তেলের মধ্যে এখন বিরিয়ানিটা রান্না শুরু করে দিলাম। চিকেনের পিসগুলো ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম। আমি আজকে রাঁধুনি যে প্যাকেট মশলা ওইটা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম ফার্স্টে আমি টক দই, তারপরে গিয়ে দিয়ে দিলাম একটু পাতলা দুধ। এটা গুঁড়া দুধটাই আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো আসে, এই জন্য গুঁড়া দুধ দেয়া। আমি যেহেতু এখানে অলমোস্ট 1.5 কেজি পোলাও রান্না করব, এই জন্য আমি 2 প্যাকেট মশলা দিয়েছি। সাধারণত ওরা বলে যে 500 গ্রামের জন্য 1 প্যাকেট, সেক্ষেত্রে 1 কেজির জন্য 1 প্যাকেট, বাট আমার কাছে মনে হয় কি একটু বেশি মশলার গন্ধ আসে, এই জন্য আমি একটু বেশি চালের মধ্যে কম মশলা ইউজ করি। তো এখানে আমি 1.5 কেজি চালের জন্য আমি 2 প্যাকেট দিয়েছি। আর লবণ তো দিতেই হবে। আদা রসুন বাটা কোনো কিছু দেয়া লাগে না, বিকজ সব কিছু এটার মধ্যে মিক্স করা আছে। জাস্ট লবণটা দিলেই হবে। আমার কাছে মনে হয় রাঁধুনির প্যাকেট মশলার চেয়ে আমরা যদি নর্মালি বিরিয়ানি রান্না করি নিজেদের মশলা দিয়ে, ওইটা বেশি টেস্টি হয়। বাট যেহেতু আমার কাছে প্যাকেট মশলা কেনা ছিল, এই জন্য ওইটা দিয়ে রান্না করবো। এখন সবকিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মাংসটাকে আমি আলাদা করে রান্না করে নিব। মাংসতে যতক্ষণ না পর্যন্ত একদম তেল উঠে যাবে এবং ঘন একটা মশলা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তেই থাকবো। পানির পরিমাণটা আপনাকে একটু বুঝে দিতে হবে। সাধারণত দেখা যায় কোনো পানি যদি না থাকে তাহলে তো চালের চেয়ে দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়, বা যদি একটু ঝোল থাকে পানির পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে ভাজা আলু এবং চালগুলোকে দিয়ে দিলাম, এগুলো এখন একসাথে ভাজবো। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে যে চালটাকে আলাদা ভেজে এরপরে মাংসটাকে মিক্স করার কথা, বাট আমি একবারেই করে দিচ্ছি, কারণ এত বেশি আসলে ঝামেলা করতে ইচ্ছা করছিল না। সবকিছু মিক্স হয়ে যাওয়ার পরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, সাথে দিব মরিচ। আমি একটু বিরিয়ানির সেন্ট দিতে চেয়েছিলাম, দেখলাম যে বাসায় নাই, পরে কেওড়া জল দিয়েছিলাম এবং যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে চিনি দিয়ে ভালো মতো মিক্স করে একদম গুঁড়ো করে নিব, এবং এই বেরেস্তাটাও আমি পোলাওর মধ্যে দিয়ে দিব। আমার গতকালকে রান্না করা পায়েসটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল, তো ওইটা শেষ। এখন ডেজার্টের জন্য আরেকটা কিছু বানাতে হবে। তো আমি বানাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। লাইবার আওয়াসে খেলতেছিল, তো লাইবাকে আমি ফ্রেঞ্চ টোস্ট দিলাম স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার। আর এখানে আমরা সবাই একসাথে একটু গল্প করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। তারা দুইজন আবার একটা মুভি দেখতে বসছিল। আওয়াইশা খালামণি আসার পরে এত দুষ্ট হয়ে গিয়েছে, সারাক্ষণ আমার বিছানার চাদর টাদর উলটপালট হয়ে থাকে, একদম খেলনা দিয়ে পুরা ঘর ভরা থাকে। মানে মনে হচ্ছে আওয়াইশার সাথে লাইবাও ছোট হয়ে গেছে। আর আওয়াইশার অনেক পছন্দের একটা গান হচ্ছে ভাইরাল বেবি। কখনোই লাইবায় গান শোনে নাই, মানে এই গান ছেড়ে লাইবাকে জোর করে নাচাচ্ছে যে খালামণি নাচতেই হবে। তাও শুধু এমনি না, ওকে কোলে নিয়ে নাচতে হবে, ওকে নিচে নামিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাচতে হবে। এভাবেই আমাদের 3rd দিনটাও শেষ হয়ে গেল। এখন চলে আসি 4th ডেতে। ওই দিন সকালে নাস্তা একটু সুজির হালুয়া বানাবো, পাশাপাশি ডেজার্ট আইটেম হিসেবেও হয়ে যাবে। সুজির হালুয়া আসলে 2 রকমই খাওয়া যায়। সুজি এত না ভাজলে কালারটা এরকম হবে না, সাদা সাদা হবে, ওইটাও খেতে মজা লাগে। আবার এভাবেও খেতে মজা লাগে, বাট আমার কাছে মনে হয় ভাজলে একটু ঘ্রাণটা বেশি ভালো আসে। কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? তো সুজির হালুয়া আমার হয়ে গেছে। এখন করব আলু ভাজি। সকালের নাস্তায় কিন্তু আলু ভাজিটা থাকলে খুবই ভালো লাগে। সো আলু ভাজির পাশাপাশি এখন আমি একটু ডিমটাও ভেজে নিব। যদিও আমরা সবাই খাই ডিম পোচ, শাওনের জন্য হচ্ছে ডিম ভাজি করতে হয়। এখন জাস্ট রুটি সেঁকে নিব। সকালের নাস্তা এটাই। দুপুরে লাইবা বলছে ও লাঞ্চ করবে না, যেহেতু ঘুম থেকে উঠছে প্রায় 1:30টার দিকে। তো সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চ দুইটাই হচ্ছে এগুলোই। তো দেখিয়ে নিলাম আপনাদেরকে যে কি কি করেছি। আর আমি আরো একটু কিছু রান্না করব রাতের জন্য, বিকজ আজকে রাতে আমার শাশুড়ি লাইবাকে দাওয়াত দিছে যে লাইবাকে একটু ভালো মন্দ খাওয়াবে, যেহেতু মা আজকে চলে আসছে। আর আজকে আমাদের এমনিও প্ল্যান আছে যে আমরা একটু মুভি দেখতে যাব, আর আগামীকালকে লাইবা চলে যাবে। সো এই জন্য আমি একটু কালাভুনা রান্না করবো। আগামীকালকে ব্রেকফাস্ট পরোটার সাথে কালাভুনা খাবে। আর আজকে যেহেতু রাতে মা খাওয়াবে, মাকে বলে দিছি যে লাইবা কি টাইপের খাবার পছন্দ করে, ওইভাবে প্রিপেয়ার করবে। আর আমি যেহেতু গরুর মাংস নামিয়েছি, তো আমি গরুর মাংসের একটা আলু দিয়ে ঝাল ভুনা, কালাভুনার রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালাভুনার জন্য কিন্তু একটু হাড্ডি সহ মাংস ছোট ছোট করে কেটে নিতে হয়। এটার মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা করা, একটু ওয়েস্টার সস, চাইলে আপনি সয়া সস দিতে পারেন, আমি সয়া সসটা দেই নেই। লবণ দিবেন, তারপর গরম মশলা আস্তগুলোও দিবেন, আবার আমরা যে ফাঁকি করা থাকে সেগুলোও দিবেন। আস্ত গরম মশলার মধ্যে আমি এখানে শুধু তেজপাতা আর দারচিনিটা দিয়েছি, এবং গরম মশলা ফাঁকির মধ্যে কিন্তু সবকিছুই থাকে। পাশাপাশি দিব একটু গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। কালো কালারটা মেনলি আপনার আসে গোলমরিচের গুঁড়া এবং ওয়েস্টার সসের জন্যই। অনেকে কালিজিরা গুঁড়াও দেয়, বাট আমার বাসায় ছিল না, তাই দিতে পারিনি। এখন এটাকে ভালো মতো কষাবো, এটাকে বারবার পানি দিয়ে আমি কষাবো যতক্ষণ পর্যন্ত সফট না হয়ে যায়। যখন সফট হয়ে যাবে তখন আমি একটু সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে আবার মাংসটাকে ভালো মতো ভাজা ভাজা করব। লাস্টলি নামানোর আগে আমি আরেকটু জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার কিন্তু গরুর মাংসটা একদমই রেডি, কিন্তু নামানোর আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিউব করে রাখা কিছু পেঁয়াজ এভাবে দিয়ে দিতে হবে। এটাকে খুব বেশি ভাজা যাবে না, জাস্ট এভাবে মিক্স করেই নামিয়ে ফেলবো। তো আমার 2টা আইটেম একদম রেডি হয়ে গিয়েছে। এই তো ছিল আমার কালা ভুনাটা, আর এটা ছিল গরুর লাল ভুনা আলু দিয়ে।
আমি গরুর মাংস রান্না করার সময় সবসময় খুব নার্ভাস থাকি। কারণ শাওন বলে আমার গরুর মাংস একদমই ভালো হয় না। আর আসলেও ভালো হয় না। বাট গতকালকে শাওনের লাল ভুনাটা খেয়ে বলছে অনেক মজা হইছে। মানে অনেক নাকি বেশি মজা হইছে। তো আমি অনেক খুশি হইছি। তো লাল ভুনাটা আমি কিভাবে রান্না করছি অন্য সব দিনের চেয়ে আলাদা সেটা হচ্ছে আমি সবসময় গরুর মাংসে মসলা একটু বেশি দিয়ে ফেলি। আমি ভাবতাম গরুর মাংস তো মসলা দিলে হয়তো বেশি ভালো লাগে। বাট অনেস্টলি যেটা হয় বেশি মসলা দেওয়াতে গরুর মাংসের আসল স্মেল আর ফ্লেভারটা চলে যায়। তো আজকে একটু মসলা কম দিয়েছি এটার জন্যই না খেতে বেশি ভালো হয়েছে। আমার আরেকটা জিনিস সমস্যা হয় সেটা হচ্ছে আমি একটু লবণ কম খাই, তো আমি ভাতেও কখনো এক্সট্রা লবণ নেই না এবং লবণ সবকিছুতেই কম খাই। এই জন্য আমার সাথে না অন্যের লবণের টেস্টটা একটু ডিফার করে। তো আজকে একটু বুঝে বেশি বেশি লবণ দিছি। তো এটা আবার শাওনের কাছে খুব ভালো লাগছে। তো দেখুন মাংসর কালারটা কত সুন্দর আসছে। আমি সুন্দর মতো যখন মাংসটা কষানো হয়ে যাওয়ার পর একদম তেল উঠে আসছে, এটার সাথে আমি আলু ভালো মতো মিক্স করার পরে এটার মধ্যে পানি দিয়ে এটাকে আবার কষাইছি। তারপর লাস্টলি আবার ঝোল দিয়েছি এবং মাখা মাখা করে নামাইছি। কারণ দেখছি যে শাওন ইদানিং আবার একটু মাখা মাখা বেশি পছন্দ করে। যাই হোক রান্না বান্না সব শেষ করার পরে যখন বিকাল হয়ে গেছে আমরা বের হয়ে গিয়েছি বিকজ আমরা আজকে যাব মুভি দেখতে। লাইবার সাথে প্রায় মুভি দেখা হয় এবং আমরা আসলে হলে একটু মুভি দেখি, বেশি ভালো লাগে আমাদের কাছে, টাইমটা ভালো স্পেন্ড হয়। তো এই জন্যই আজকে চলে যাচ্ছি। আর আজকে গিয়েছিলাম আমরা এসকেএস টাওয়ারে মিশন ইম্পসিবল দেখতে। মিশন ইম্পসিবলের সবগুলো সিকুয়েল সবার কাছে অনেক ভালো লাগছে এবং ভাবছিলাম যে এটাও অনেক ভালো হবে। বাট কেমন হয় সেটা একটু পরে দেখাবো। আর এসকেএস টাওয়ারে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যদি উত্তরা সেন্টার পয়েন্ট আমাদের সবচেয়ে কাছে, বাট সেন্টার পয়েন্টে টিকিটের প্রাইস টু মাচ, মানে 1200 টাকা, 1800 টাকা, 1500 টাকা এমন। তো এসকেএস টাওয়ারে যেহেতু 600 টাকা, সো ওইখানেই আমরা গিয়েছিলাম। তো আমাদের অনলাইনে আসলে টিকিট কাটা থাকে সিনেপ্লেক্সে, আপনি গেলে গুগলে হবে সিনেপ্লেক্স টিকিট লিখে সার্চ করবেন, আপনি টিকিট অনলাইনে বুক করতে পারবেন। তো জাস্ট গিয়ে আমি টিকিটটা নিয়েছি এবং খাবার দাবার অবশ্যই কিনেছি বিকজ লাঞ্চও করি নাই। আর মুভি দেখতে দেখতে একটু কিছু না খেলে ভালো লাগে না। আওয়াইশা তো মানে পপকর্নের পুরা ফ্যান, ওর অনেক ভালো লাগে। তো ওর জন্য নিয়েছিলাম একটা পপকর্ন আর দেখতে দেখতেই মুভি শুরু হয়ে গেল। মুভি তো বোরিং এর বোরিং, বাট সবচেয়ে কষ্ট হচ্ছে এসি এভাবে চালায় রাখছে মনে হইতেছে মুভিতে যেরকম দেখাচ্ছে যে বরফের মধ্যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা মনে হয় আমাদেরকেও ফিল করাতে চাচ্ছে। আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল মুভি কখন শেষ হবে আমরা বের হয়ে যাই, এত অসহ্য লাগতেছিল। লাগছে তোমাদের মুভি? টম ক্রুজের জীবনের মধ্যে ফালতু মুভি এটা। মিশন ইম্পসিবল তাও এমন লাইবার কেমন লাগছে? প্লিজ ডোন্ট আস্ক, বলেছি ডোন্ট আস্ক। আমাদের মনে হইতেছিল মানে এক্সিটের গেট ধাক্কা দিয়ে আমরা বের হয়ে যাই, মানে এত অসহ্য লাগতেছিল। আর মানে এমন ঠান্ডা, আমার মাথা টাথা আমার হাতটা সব জমে। নিচে নামার পরে আমি একটু দেখতেছিলাম যে মনে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস, একটু গিয়ে দেখি আওয়াইশার জন্য কিছু কিনতে পারি কিনা, বাট গিয়ে দেখলাম যে একদম বাজে। সো কোনো কিছু আসলে আর কিনি নাই, এমনিও 10:30 বেজে গিয়েছে, কোনো কিছু কেনার ইচ্ছাও ছিল না, আর সুন্দর হলে কিনতাম, সুন্দরও ছিল না। তো লাইবা আর আওয়াইশা একটু খাওয়া দাওয়া করবে, লাইবা কিনলো একটা ড্রিঙ্কস আর আওয়াইশা কিনলো আইসক্রিম। এটা খেতে খেতে এখন চলে যাব আমরা বাসায়। আর রাতে গিয়ে দেখি যে মা কি কি আইটেম করছেন। মা এখানে রান্না করছেন সাদা পোলাও, এটা মুখে দিয়ে লাইবা বলছে যে ওয়াও পোলাওটা অনেক মজা হয়েছে। পাশাপাশি করেছেন মুরগির কোরমা আর রুই মাছ ভাজি, আর আমি করেছিলাম এখানে সবাই জানেন গরুর যে আলু দিয়ে ঝোল এবং কালাভুনা, সাথে একটু সালাদ করেছিলাম। এই এখন চলে আসে একদম 5th ডেতে, যেটা হচ্ছে আজকে সকালে লাইবা আজকে চলে যাবে বাসা থেকে। তো ওর জন্য আজকে ব্রেকফাস্ট একটু ভালো করে ট্রাই করছি। ডিম পোচ ছিল, আলু ভাজি ছিল, সুজির হালুয়া কালকে করেছিলাম, গরুর কালাভুনা করেছিলাম, আর সাথে ছিল পরোটা। খাওয়া দাওয়া করে এখন দুজন একসাথে বের হয়ে যাব, লাইবা চলে যাবে বাসায় আর আমার আজকে থেকে আবার হসপিটালে ডিউটি শুরু। আওয়াইশাকে দেখেন কি মন খারাপ, কত কান্না করতেছে। কিছু করার নেই, এইটাই নিয়ম। তো কেমন লাগলো লাইবার আমাদের সাথে কাটানো এই 5টা দিন অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।